যেই শব্দগুলো রিপিটেডলি আসতে থাকে সেই শব্দগুলো কখনোই কিওয়ার্ড হতে পারে না। আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ কি এভাবে একের পর এক লাইন বাই লাইন পড়তে পারবো না। আমরা এখন কিওয়ার্ডস দিয়ে তাহলে একটু প্যারাগ্রাফগুলোকে কিভাবে কম সময়ে পড়ে ফেলা যায় আমরা আজকে একটু সেটা দেখি। লিস্ট অফ হেডিংস কিন্তু খুবই স্ট্র্যাটেজিক্যালি সলভ করার একটা কোয়েশ্চেন টাইপ এবং এটা খুব কম সময়ে সলভ করা হয়ে যায় যদি আপনি কিছু ট্যাকটিক্স ফলো করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কেমব্রিজ IELTS 16 বুকটার ফার্স্ট রিডিং টেস্টটা সলভ করব। আমরা যথারীতি জানি যে 3টার মতন প্যাসেজ থাকে, এবারও আমরা 3টার মতনই প্যাসেজ পেয়েছি এবং 40টা প্রশ্ন পেয়েছি। আমরা জানি প্রত্যেকটা প্রশ্নতে 1 মার্ক করে থাকে এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে চলুন শুরু করে ফেলা যাক। প্রথমেই আমরা টাইটেলটা একটু পড়ে নিই। আমাদেরকে বলা হয়েছে ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স, অর্থাৎ আমাদের এই পুরোটা প্যাসেজ পোলার বিয়ার্স নিয়ে হবে। আমাদের রিডিং প্যাসেজে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালিসিসের যে পার্টটা আছে। এখন কিওয়ার্ড অ্যানালিসিস কি আপনারা অনেকেই জানেন না। আগেগুলো যারা ফলো করেছেন তারা নিশ্চয়ই জানবেন যে কিওয়ার্ড অ্যানালিসিস করে আমরা রিডিং প্যাসেজটা থেকে পার্টিকুলার কিছু কিওয়ার্ডস পিক করে আমাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করব। সো ওই কিওয়ার্ডগুলো খোঁজার জন্য কিন্তু আমাদের প্যাসেজটা যেরকম মাথায় রাখতে হবে ঠিক একইভাবে আমাদের প্রশ্নগুলো মাথায় রাখতে হবে। তাই প্যাসেজটাকে কীরকম হয় দেখতে আমরা তো জানি আমাদের এই প্যাসেজটাতে আমরা 8টার মতন প্যারাগ্রাফস পাচ্ছি এবং আমাদেরকে বলা হয়েছে 1 থেকে 7 পর্যন্ত প্রশ্ন প্রথমে সলভ করতে। তাই প্যাসেজটা সলভ করার আগে আপনি কোন স্ট্র্যাটেজিতে একটা প্যাসেজ সলভ করবেন এটা কিন্তু নির্ভর করছে আপনি কীরকম প্রশ্ন পাচ্ছেন। তাই প্রথমেই আপনি দেখে নেবেন যে প্রশ্নগুলো কীরকম আসছে। যেমন দেখুন, কোয়েশ্চেন্স 1 to 7 আপনাকে ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে। তার মানে আপনি যখন প্যাসেজটা পড়বেন আপনার সেটা মাথায় রেখে পড়তে হবে যে এই প্যাসেজের যা অ্যান্সার্স আছে সেগুলো এই প্রশ্নগুলোর জন্য সিকোয়েন্সিয়ালি আসবে এবং ইনফরমেশন যেরকমটা আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি ইনফরমেশনটা এক্স্যাক্টলি আপনি এখানে পান অবশ্যই প্যারাফ্রেজ থাকতে পারে তাহলে সেটা ট্রু হবে। যদি ইনফরমেশনটা পান তবে কিছুটা কন্ট্রাডিকশন থাকে সেক্ষেত্রে সেটা ফলস হবে এবং যদি সেই ইনফরমেশনটা ইনঅ্যাডিকুয়েট অর্থাৎ অপূর্ণ থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে নট গিভেন আনসার হিসেবেই ধরে নেব। তাহলে চলুন আমরা প্রথমটা সলভ করি। আমাদের প্রথম প্রশ্নে আমাদেরকে কি বলা হচ্ছে, পোলার বিয়ার্স সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। এখন এখানে আমাদের কিওয়ার্ড হতে পারতো পোলার বিয়ার্স, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আমাদের টাইটেলটা কি আছে। টাইটেলে বলা আছে ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স, অর্থাৎ এই পুরোটা প্যাসেজে আমরা এক্সপেক্ট করতে পারি যে পোলার বিয়ার্স এই 2টা শব্দ আমাদের বারবার অর্থাৎ রিপিটেডলি আসতে থাকবে। যেই শব্দগুলো রিপিটেডলি আসতে থাকে সেই শব্দগুলো কখনোই কিওয়ার্ড হতে পারে না, কারণ আপনি তখন স্ক্যান করে সেই শব্দগুলো বারবারই পেতে থাকবেন, আপনার সময়টাই কেবল নষ্ট হবে। তাই এমন কিছু শব্দ খুঁজে বের করার চেষ্টা করবেন যেগুলো হয়তো আপনি প্যারাগ্রাফে ইউনিক অবস্থায় পাবেন। তাহলে এই পার্টিকুলার সেন্টেন্সটাতে আমাদের জন্য ইউনিক ওয়ার্ডস কি হতে পারে, যেমন এখানে হেলথ প্রবলেমস একটা পার্টিকুলার ইউনিক টার্ম হতে পারে, আর বিল্ড আপ অফ ফ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইনফরমেশন ইন দিস পার্টিকুলার সেন্টেন্স। চলুন তাহলে আমরা একটু প্যাসেজটা আবার দেখে নিই। প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফটাতে আমরা দেখি একটু ফ্যাট শব্দটা আমরা খুঁজে পাই কিনা। এখানে যখন আমরা স্ক্যানিং করছি আমরা দেখতে পাবো যে এখানে এক্সট্রিম কন্ডিশনসের কথা বলা আছে অফ দি আর্কটিক সার্কেল, অর্থাৎ ঠান্ডা টেম্পারেচার -40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে দেখি আমরা ফ্যাট নামক কিছু বলা আছে কিনা। One reason for this is that they have up to 11 centimeters of fat, অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে বিল্ড আপ অফ ফ্যাট কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। সো এখান থেকে আমরা বলতে পারি যে একটা কিউ আছে, আমরা এখান থেকে আবার পড়া কন্টিনিউ করব। One reason for this is that they have up to 11 centimeters of fat underneath their skin. Humans with comparative levels of adipose tissue would be considered obese and would be likely to suffer from diabetes and heart disease. Yet এই ধরনের শব্দ দিয়ে যখন শুরু হবে আমাদের বুঝতে হবে এখানে একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট হচ্ছে। So yet the polar bear experiences no such consequences. এখানে একটু খেয়াল করবেন যখন হিউম্যানসদের একটা কম্প্যারিজন এখানে আনা হয়েছে আপনাকে ডায়াবেটিসের কথা বলা হয়েছে। Now what is diabetes and heart diseases? These are health problems. কিন্তু পরের লাইনটাতে দেখেন আপনাকে কি বলা হয়েছে, yet the polar bear experiences no such consequences.
রাইট? তাহলে এখন চলেন আমরা আবার কোয়েশ্চেনটাতে যাই। কোয়েশ্চেনে কি বলা হয়েছে এবার একটু ম্যাচ করার চেষ্টা করি। পোলার বিয়ার্স সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দ্য স্কিন। আমরা কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পোলার বিয়ার্সদের 11 সেন্টিমিটার্স অফ ফ্যাট থাকার পরেও ওরা এমন কোনো কনসিকুয়েন্সেস ফেস করে না। তার মানে দিস পার্টিকুলার সেন্টেন্স ইজ ফলস। ঠিক আছে, সো আমি এখানে এফ লিখে রাখছি। আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা কখন ফিল আপ করবো? আমরা প্রত্যেকটা রিডিং প্যাসেজ সলভ করার পরে ওই প্যাসেজের জন্য অ্যান্সার স্ক্রিপ্টগুলো আমরা রেডি করে ফেলবো। ধরেন প্রথম দিকে আপনাকে বলা হয়েছে 13 পর্যন্ত কোয়েশ্চেন সলভ করতে, আপনি অ্যান্সার স্ক্রিপ্টে 1 থেকে 13 পর্যন্ত অ্যান্সার্স আপনি নোট করে ফেলবেন। তাহলে আপনি যখন লাস্টের প্যাসেজটাতে যাবেন আপনার জন্য যথেষ্ট টাইম থাকবে প্রত্যেকটা জিনিস ক্রস চেক করে আপনার ফাইনাল অ্যান্সার স্ক্রিপ্টটা সাবমিট করার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কোলিগস কম্পেয়ার্ড ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। অ্যাগেন আমরা পোলার বিয়ার্স ওয়ার্ডটা পেয়েছি, আমরা পোলার বিয়ার্স ওয়ার্ডটাকে কিন্তু কিওয়ার্ড হিসাবে ধরে নিতে পারবো না। তার মানে আমাদের এখানে অন্যান্য কিছু ওয়ার্ডস কালেক্ট করতে হবে। লিউ অ্যান্ড হিজ কোলিগস এটা একটা কিওয়ার্ড হতে পারে, যে এখানে একটা সায়েন্টিস্ট এবং তার কোলিগদের কথা বলা হয়েছে। এবং কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স, কম্প্যারিজন, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তাহলে আমরা এখন আমাদের পরের, যেহেতু এখানে আমাদের অ্যান্সারটা ফার্স্ট অ্যান্সারটা পেয়ে গেছি, আমি এখানে ছোট্ট করে 1 লিখে রাখবো। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় অ্যান্সারটা আমি পেয়েছি এবং পরের কোয়েশ্চেনটা আমার কোথায় খুঁজতে হবে। যেহেতু ট্রু ফলস নট গিভেন এই পার্টিকুলার যে কোয়েশ্চেন টাইপটা আছে এটা সিকোয়েন্সিয়ালি সাধারণত এসে থাকে। এখানে কি বলা হয়েছে? আ 2014 স্টাডি বাই শিপিং লিউ অ্যান্ড কোলিগস, আমরা কিন্তু পেয়ে গেছি। এখানে যে সায়েন্টিস্টের নাম বলা হয়েছিল এই সায়েন্টিস্টের নাম কিন্তু পেয়ে গেছি। সায়েন্টিস্টের পুরো নাম কি? শিপিং লিউ অ্যান্ড কোলিগস শেডস লাইট অন দিস মিস্ট্রি। দে কম্পেয়ার্ড, দেখেন আমরা কিন্তু এখানে আমাদের কম্পেয়ার্ড যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা কিন্তু পেয়ে গেছি। কোয়েশ্চেনে কি বলেছে? দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কোলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। আমাদের এখানে কি বলেছে? দে কম্পেয়ার দি জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স with that of their closest relatives. এখন এখানে একটা কোয়েশ্চেন বা একটা কনফিউশন আসতে পারে যে কম্পেয়ার তো করেছে, পোলার বিয়ার্সদেরকে করেছে এবং ওদের সাথে ওদের ক্লোজেস্ট রিলেটিভকে করেছে, কিন্তু প্রশ্ন দেখেন, প্রশ্নে কি বলা হয়েছে? কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। যদি ক্লোজেস্ট রিলেটিভ নেয় তাহলে এটা একই গ্রুপ অফ পোলার বিয়ার্সে পড়ে যাচ্ছে না? তার মানে এটা এই দিক থেকে তো ফলস হলোই। আবার প্রশ্নের প্রথম দিকে যে বলা আছে দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার, এখানে কিন্তু জেনেটিক স্ট্রাকচারের ব্যাপারটা নেই। তার মানে দুইটা দিক থেকে কিন্তু আমার একটা কন্ট্রাডিকশন হচ্ছে। সো এটার অ্যান্সারও আমার হবে ফলস। থার্ড কোয়েশ্চেন কি বলেছে? লিউ অ্যান্ড হিজ কোলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স অ্যান্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি। ঠিক আছে, তাহলে এখানে যেমনটা আগে বললাম, যেহেতু 2 এর অ্যান্সার আমি এখানে পেয়েছি, আমি 2 এখানে মার্ক করে নিব। 3 এর যে অ্যান্সারটা আছে আমরা খুঁজবো যে লিউ অ্যান্ড ওর কলিগগুলো ওরা কি ফার্স্ট রিসার্চার্স ছিল কিনা। চলুন আমরা কন্টিনিউ করি পড়া। As their closest relatives from a warmer climate, the brown bears. This allowed them to determine the genes that have allowed polar bears to survive in one of the toughest environments on Earth. Liu and his colleagues found the polar bears had a gene known APOB, which reduces the levels of low-density lipoproteins, a bad form of cholesterol. এখন দেখেন এখানে কিন্তু ওদের রিসার্চ থেকে পোলার বিয়ার্সের বডিতে কি পাওয়া গেছে, রিসার্চের যে ফাইন্ডিংটা ওইখানে প্যাসেজটা শিফট হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে লিউ এবং তার কলিগ ওরা ফার্স্ট রিসার্চার্স ছিল, অর্থাৎ এই ইনফরমেশনটা তাহলে কি হচ্ছে? ইনঅ্যাডিকুয়েট, তার মানে নট গিভেন। এটার অ্যান্সার তাহলে এখানে কোথাও পাচ্ছি না, সো এটার অ্যান্সার আমরা কোথাও লিখতেও পারবো না। সো আমি এখানে জাস্ট আলাদা করে 3 লিখে রাখছি। নাম্বার 4 কি বলা হয়েছে? Polar bears are able to control their levels of bad cholesterol by genetic means. তাহলে আমার এখানে কিওয়ার্ড কি হতে পারে? ব্যাড কোলেস্ট্রল, কন্ট্রোল এবং জেনেটিক মিনস। তাহলে আমরা এখানে একটু খুঁজি এখানে এই 3টা কিওয়ার্ডসে কোনো কিছু আছে কিনা। Liu and his colleagues found that the polar bears had a gene, আমরা কিন্তু জেনেটিক মিনস পেয়েছি, gene known as APOB, which reduces levels of low-density lipoproteins, LDLs, a form of bad cholesterol. In humans, আমরা কিন্তু ব্যাড কোলেস্ট্রল কিন্তু ওয়ার্ডটা অলরেডি পেয়ে গেছি। সো প্রশ্ন থেকে আমরা 2টা কিওয়ার্ড পেয়ে গেছি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই প্যাসেজের মধ্যেই আমরা
কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সারটা পেয়ে যাব। আবার পড়ি, which reduces levels of low density lipoproteins LDLs, a form of bad cholesterol. In humans, mutations of this gene are associated with increased risk of heart disease. মানুষের ক্ষেত্রে এই ধরনের জিন সাধারণত হার্ট ডিজিজের রেট ইনক্রিজ করে দেয়। Polar bears may therefore be an important study model to understand heart disease in humans. ঠিক আছে, এখানে তাহলে কি বলা হয়েছে দেখেন, আপনারা যদি পুরাটা আমার সাথে পড়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে এখানে পোলার বিয়াররা যে কন্ট্রোল করতে পারছে সেই জিনিসটা হাইলাইট করা হয়েছে। This allowed them to determine the genes that have allowed polar bears to survive in one of the toughest environment in Earth. অর্থাৎ ওরা ওদের যে জেনেটিক যে এই ব্যাড কোলেস্ট্রল থাকার জন্য ওরা একটা যে অ্যাডভান্টেজ পাচ্ছে, ওই অ্যাডভান্টেজের থ্রু ওরা সার্ভাইভ করতে পারছে। অর্থাৎ এই পার্টিকুলার স্টেটমেন্টটা ট্রু। আমি এখানে অ্যান্সার পাচ্ছি নাম্বার 4 এর। ঠিক আছে, এবার চলো নাম্বার 5-এ আমরা চলে যাই। ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 months উইদাউট ফুড। এখন আমরা যে দুইটা প্যারাগ্রাফ পড়লাম, এই দুইটা প্যারাগ্রাফে তো আর ফিমেল বিয়ার্স নিয়ে আমরা কোনো কিছু পাইনি। তার মানে আমরা ফর দ্য টাইম বিং এই পার্টিকুলার প্যাসেজের এই দুইটা প্যারাগ্রাফ একটু আউট অফ কনসিডারেশন নিয়ে যেতে পারি। আমরা এবার প্যাসেজের যে বাকি পার্টটুকুন আছে তাহলে সেখানে চলে যাই। এই জায়গাটাতে আমাদের খুঁজতে হবে ফিমেল পোলার বিয়ার নামে বা ফিমেল এই পার্টিকুলার কিওয়ার্ডটা আমরা খুঁজে পাচ্ছি কিনা। তাহলে আগে চলুন আমরা প্রশ্নে দাগিয়ে নেই, আমরা কি খুঁজছি ফিমেল পোলার বিয়ার্স এবং কয় মাসের জন্য 6 months উইদাউট ফুড। আমরা এই কয়েকটা কিওয়ার্ড একটু খোঁজার চেষ্টা করবো আমাদের প্যারাগ্রাফটাতে। এই প্যারাগ্রাফে আমরা যদি একটু স্কিম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 months অফ ফাস্টিং এবং আমরা ফিমেল পোলার বিয়ার্স দেখতে পাচ্ছি। তাহলে ধারণা করে নেওয়া যায় যেহেতু আমরা 3টার মধ্যে 2টা কিওয়ার্ড আমরা এখানে পেয়ে গেছি, আমরা হয়তো আমাদের অ্যান্সারটা এই পার্টিকুলার প্যারাগ্রাফে খুঁজে পাবো। তাহলে চলুন যেখানে ফিমেল পোলার বিয়ার কথাটা লেখা আছে আমরা ওইখানেই আমরা পড়া শুরু করি। Female polar bears, however, undergo extreme conditions during pregnancy. Once autumn comes around, these females will dig maternity dens in the snow and will remain there throughout the winter, both before and after the birth of their cubs. This process results in about 6 months of fasting. Fasting মানে কি? না খেয়ে থাকা, to survive without food. তার মানে এখানে আমাদের কি বলা হয়েছে, প্রশ্নটা কি বলা আছে, female polar bears are able to survive for about 6 months without food. চলুন আমরা দেখি পুরাটা সেন্টেন্স কি আমাদের এই স্টেটমেন্টের সাথে ম্যাচ করছে কিনা। কারণ সাধারণত দেখা যায় কিছু কিছু পার্টস ম্যাচ করলেও একটা ছোট্ট জায়গায় যদি চেঞ্জ করে দেয় পুরাটা কোয়েশ্চেনই আমাদের কন্ট্রাডিক্ট করে ফেলে। পুরাটা স্টেটমেন্ট না পড়া পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের স্টেটমেন্টটা কি ট্রু, ফলস নাকি নট গিভেন। তাই চলুন পুরাটা আগে পড়ে নেই, তারপর ডিটারমাইন করি যে আমাদের অ্যান্সারটা কি হবে, ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে। This process results in about 6 months of fasting where the female polar bears have to keep themselves and their cubs alive, depleting their own calcium and calorie reserves. Despite this, আগের প্যারাগ্রাফগুলোর মতন কি yet, despite this মানে কি একটা contradiction. Despite this, their bones remain strong and dense. ঠিক আছে, তার মানে they can survive for 6 months without food. তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে এটা হবে true. ওকে, চলো নাম্বার 6-এ চলে যাই। নাম্বার 6-এ কি বলছে? নাম্বার 6-এ বলছে it was found that the bones of female polar bears were very weak when they came out of their dens in spring. আমরা কিন্তু মাত্রই পড়েছি যে despite this their bones remain strong and dense. So এটা false. ঠিক আছে, নাম্বার 7, the polar bears mechanism for increasing bone density. এখানে মেকানিজম একটা কিওয়ার্ড হতে পারে, increasing bone density আরেকটা কিওয়ার্ড হতে পারে। could also be used by people one day, অর্থাৎ মানুষের জন্য হয়তো ব্যবহারযোগ্য হতে পারে। তাহলে চলুন আমরা বাকি পার্টটুকু একটু পড়ি। Physiologists Alanda Lennox and Alan Goodchip found an explanation for this paradox in 2008. Which paradox? এই যে ওদের যে বোন স্ট্রং অ্যান্ড ডেন্স থাকে ওইটা নিয়ে। এখন কথা হচ্ছে আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ কি এভাবে একের পর এক লাইন বাই লাইন পড়তে পারবো না। আমরা এখন কিওয়ার্ডস দিয়ে তাহলে একটু প্যারাগ্রাফগুলোকে কিভাবে কম সময়ে পড়ে ফেলা যায় আমরা আজকে একটু সেটা দেখি। তাহলে কি বলা হয়েছে? The polar bear's mechanism for increasing bone density could also be used by people one day.
এখানে বোন ডেন্সিটি নিয়ে কি বলা হচ্ছে দেখেন, ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ দেয়ার বোনস বিফোর দে স্টার্ট টু build their dens. In addition, 6 months later, when they finally emerged from the dens with their cubs, there was no evidence of significant loss of bone density. Hibernating brown bears don't have this capacity, must therefore resort to bone reformation in the following spring. If the mechanism of bone remodeling in polar bears can be understood, many bedridden humans could potentially benefit. অর্থাৎ এই particular statement true. যদি আমরা পোলার বিয়ার্সের যে বোন রিমডেলিং যে মেকানিজমটা আছে ওটা যদি আমরা ফিগার আউট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু যারা হ্যান্ডিক্যাপড আছেন, বেডরিডেন মানুষজন আছেন, তাদের জন্য কিন্তু এটা মেডিকেলি অনেক বেনিফিশিয়াল হয়ে যেতে পারে। এখানে আমাদের টেস্ট 1-এর কোয়েশ্চেন্স 1 to 7 শেষ হয়ে গেছে। আমরা এবার করব 8 থেকে 13 পর্যন্ত। তাহলে চলো আমরা সেম 8 থেকে 13-এর কোয়েশ্চেনগুলো দেখে নিই। এখন কিন্তু ব্যাপারটা এরকম না যে আমাদের প্যাসেজগুলো হয়তো সিকোয়েন্সিয়ালি সাজানো হয়েছে বা আমাদের কোয়েশ্চেনটা সিকোয়েন্সিয়ালি সাজানো হয়েছে। এই পার্টিকুলার প্যারাগ্রাফটার ক্ষেত্রে আমরা একটু যদি খেয়াল করি, আমরা প্রশ্নটা যদি একটু খেয়াল করি, তাহলে দেখব যে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা প্যারাগ্রাফের পরের ধাপটা থেকে এসছে। কিভাবে বুঝলাম দেখেন, ফার্স্ট লাইনটাতে আপনাকে কি বলেছে, এটা একটা নোট কমপ্লিশন বা টেবিল কমপ্লিশন একটা আপনার এক্সারসাইজ। কি বলা হয়েছে, people think of polar bears as unintelligent and dash. আমাদের আগের কয়েকটা প্যারাগ্রাফে কিন্তু পোলার বিয়ার্সের ইমোশনস বা পোলার বিয়ার্সের বিহেভিয়ার নিয়ে কিন্তু কোনো কথা হয়নি, ওদের সার্ভাইভাল এনভায়রনমেন্টটা নিয়ে কথা হয়েছে এবং ওদের জেনেটিক স্ট্রাকচারিং কীরকম স্টাডি হয়েছে ওগুলো নিয়ে কথা হয়েছে। তাই এই পার্টিকুলার প্যাসেজটার জন্য আমরা এখন পর্যন্ত যতগুলো প্যারাগ্রাফ পড়েছি আমরা কিন্তু একটু এইবারে বাদ দিতে পারি। আমরা পরের পার্টটাতে চলে যাই। পরের পার্টটাতে আমরা এখন একটু খোঁজার চেষ্টা করব পোলার বিয়ারদের বিহেভিয়ার নিয়ে, যেহেতু আমাদের প্রশ্নটা বিহেভিয়ারাল একটা ব্যাপার নিয়ে রেজ করা হয়েছে। কি বলা হয়েছে, রিজনস ওয়াই পোলার বিয়ার্স শুড বি প্রোটেক্টেড, এটা একটা টাইটেল। পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট অ্যান্ড ড্যাশ। এখন এই ব্ল্যাঙ্ক স্পেসে আপনি কয়টা ওয়ার্ড বসাবেন? অবশ্যই টেবিল কমপ্লিশনের ক্ষেত্রে একটু ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন যে আপনাকে কয়টা ওয়ার্ড বসাতে বলা হয়েছে। অল ক্যাপসে আপনাকে বলা থাকবে যে 1 ওয়ার্ড অনলি বা 2 ওয়ার্ডস, 1 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, এভাবে বলা থাকবে। সাধারণত টেবিল কমপ্লিশনে 1 to 2 ওয়ার্ডসের মধ্যেই আপনার থেকে থাকে উত্তরগুলো। চলুন তাহলে আমরা এখানেও সেম কিওয়ার্ডস দিয়ে একটু কাজ করব। পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট, অর্থাৎ আমরা ইন্টেলিজেন্ট না এই পার্টিকুলার নোশনটা বের করার চেষ্টা করব। এখন এটা আনইন্টেলিজেন্টও হতে পারে, আবার নট ইন্টেলিজেন্ট হিসাবেও থাকতে পারে। তাহলে চলুন আমরা একটু খুঁজে নিই যে এখানে ইন্টেলিজেন্স দিয়ে কোনো কিছু এসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড আছে, কি বলেছে, উই টেন্ড টু ওয়ান্ট টু প্রোটেক্ট অ্যানিমালস উই থিঙ্ক আর ইন্টেলিজেন্ট অ্যান্ড possess emotions such as elephants and primates. Bears on the other hand seem to be perceived as stupid. স্টুপিড কিন্তু আনইন্টেলিজেন্টেরই আরেকটা সিনোনিম হিসাবে আমরা ধরে নিতে পারি। সো স্টুপিডকে আমরা এখানে আনইন্টেলিজেন্টের যদি আমরা সিনোনিম হিসাবে ধরে নিই, আমরা ধরে নিতে পারি যে এখানে যে সেন্টেন্সটা আছে আমরা এই সেন্টেন্স থেকে টেবিল কমপ্লিশনের জন্য ওয়ার্ডটা পিক করতে পারবো। মনে রাখবেন টেবিল কমপ্লিশনের জন্য কিন্তু ইউ ক্যান নট ইন্ট্রোডিউস নিউ ওয়ার্ডস, আপনাকে প্যাসেজ থেকে ওয়ার্ডস পিক করে আপনার এই পার্টিকুলার প্যারাগ্রাফের অ্যান্সারটা দিতে হবে। আপনাকে এই পার্টিকুলার টেবিল কমপ্লিশনের জন্য যে ব্ল্যাঙ্কগুলো আছে এই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। এই সেন্টেন্সটাতে আমরা কি দেখতে পাচ্ছি, bears on the other hand seem to be perceived as stupid and in many cases violent. এখন আনইন্টেলিজেন্টকে আমরা স্টুপিডের সাথে আমরা সিনোনিমাসলি ইউজ করতে পারি, তাই এই পার্টিকুলার যে ব্ল্যাঙ্কটা আছে এখানে আমার বসবে ভায়োলেন্ট। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। ইন টেনেসি জু, এখন এটা কিন্তু একটা ইউনিক নাম, তাই না? এটা একটা জায়গার নাম, তার মানে এটা কিন্তু আমরা আমাদের প্যারাগ্রাফটাতে খুবই ইউনিকলি পেতে পারি। এই যেমন আমরা যদি একটু চোখ বুলাই তাহলেই দেখব টেনেসি জু নামে একটা পার্টিকুলার ওয়ার্ড আছে। ইন টেনেসি জু a bear has been seen using a branch as a dash. This allowed him to knock down some dash. আমি এখানে দুইটা একসাথে কেন পড়ছি, কারণ এখানে বেসিক্যালি আপনাকে একটা স্টোরি টেলিং বলা যায় না, আপনাকে একটা সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস আপনাকে দেখানো হচ্ছে। তাই এটা যদি আপনি একটু কম্প্রিহেন্সিভলি খোঁজার চেষ্টা করেন আপনার কিন্তু বুঝতে হবে যে এখানে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। ইন টেনেসি জু a bear has been seen using a branch as a dash. This allowed him to knock down some dash. চলুন আমরা পড়ি।
A male bear called Gogo in Tennessee Zoo, Osaka, has been observed making use of a tool to manipulate his environment. The bear used a tree branch on multiple occasions to dislodge a piece of meat hung out of his reach. Okay? তাহলে আমরা এখানে কিন্তু ইজিলি দুইটা শব্দ আইডেন্টিফাই করে নিতে পারছি, কারেক্ট? Observed making use of a tool. তাহলে এখানে কি হচ্ছে? Using a branch as a tool. This allowed him to knock down some blank. কি বলছে? The bear used a tree branch on multiple occasions to dislodge a piece of meat hung out of his reach. তার মানে সে নিজের রিচের বাইরে যে মাংসের পিসটা ছিল সেটাকে কালেক্ট করার জন্য সে একটা ব্রাঞ্চ নিয়ে ওইটাকে টুল হিসেবে ব্যবহার করে ওই মিটটা নিজের কাছে টেনে নিয়ে এসেছিল। তো আমরা এখানে ধরে নিতে পারি যে এখানে অ্যান্সারটা হবে মিট। This allowed him to knock down some meat. Number 11, কি বলছে? A wild polar bear worked out a method of reaching a platform where a dash was located. Number 11, কি বলেছে? A wild polar bear worked out a method of reaching a platform where a dash was located. Worked out a method, তার মানে হচ্ছে সে নিজে থেকে একটা কিছু চিন্তা করে এমনভাবে এমন একটা জায়গায় গেছে যেখানে কিছু একটা লোকেটেড ছিল। এখানে কিন্তু আমাদের অনেক অ্যাম্বিগিউইটি আছে, তাহলে আমরা এটা চলুন কিভাবে একটু প্যারাগ্রাফটাতে বলা আছে আমরা এটা দেখি। A calculated move by a male bear involved running and jumping onto barrels in an attempt to get to a photographer standing on a platform 4 meters high. এখানে where a dash was located আমরা কিন্তু খুব সহজে বুঝে যেতে পারছি যেখানে ফটোগ্রাফারের কথা বলা হচ্ছে, অর্থাৎ পোলার বিয়ারটা রানিং এবং জাম্পিং মানে ব্যারেলের উপর রান এবং জাম্প করার মাধ্যমে এমন একটা প্ল্যাটফর্মে উঠলো যেখানে একজন ফটোগ্রাফার লোকেটেড ছিল। তার মানে আমার এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে এরকম। A wild polar bear worked out a method of reaching a platform where a photographer was located. আর দুইটা প্রশ্ন আমাদের বাকি আছে পার্ট 1-এ। কি কি? Polar bears have displayed behavior such as conscious manipulation of objects and activity similar to a blank. ঠিক আছে, চলুন আমরা এখন প্যাসেজের মধ্যে কিছু কিওয়ার্ডস এর সাথে রেলেভেন্ট আমরা খোঁজার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানিপুলেশন অফ অবজেক্টস অ্যান্ড অ্যাক্টিভিটি। আমরা একটু চলুন তো অবজেক্টস এবং অ্যাক্টিভিটি এই দুটো শব্দ আমরা কোথাও খুঁজে পাই কিনা। যেমন আমরা এদিকে দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল, এইমস observed bears putting objects in piles and then knocking them over what appeared to be a game. তাহলে আমি এখানে যে শব্দটা প্যাসেজ থেকে উঠাবো সেটা হচ্ছে গেম। ওরা এমনভাবে অবজেক্টসের সাথে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিতে নিজেদেরকে ইনভলভ রাখে যেটা ওদের কাছে একটা খেলার মতোই। সো এখানে আমরা গেম শব্দটাকে আমাদের টেবিল কমপ্লিশনের একটা পার্ট হিসেবে ইউজ করতে পারি। লাস্ট ওয়ান, বেয়ার্স মে অলসো ডিসপ্লে ইমোশনস। এখানে এখন ইমোশনসের কথা বলা হচ্ছে। এখন আমরা যে এই পার্টিকুলার প্যারাগ্রাফ দুটো পড়লাম, এখানে কি ইমোশন নিয়ে কিছু বলা আছে? নেই কিন্তু। তার মানে আমি এখন পরের প্যারাগ্রাফগুলোতে যাওয়ার জন্য রেডি। পরের প্যারাগ্রাফগুলোতে দেখুন, ফার্স্টে আপনাকে বলা হচ্ছে ইমোশনসের কথা। তার মানে আমি আমার 30th কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু এই প্যাসেজ দুটাতে পেয়ে যেতে পারি। কি বলা হচ্ছে? দে মেক মুভমেন্টস suggesting dash if disappointed when hunting. If disappointed when hunting, disappointed ওয়ার্ডটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। তাহলে চলুন আমরা এরকম বা এর থেকে এর সাথে রেলিভেন্ট কিছু শব্দ আমরা খুঁজে পাই কিনা। While the evidence is once anecdotal, many bears have seen to hit out at ice and snow. Hit out মানে missing their target, seemingly out of frustration when they have just missed out on a kill. মিসড আউট অন আ কিলকে আমরা হান্টের সাথে সিনোনিমাইজ করতে পারি। তাহলে আমাদের এখানে ইমোশনটা কি? ফ্রাস্ট্রেশন। সো আর অ্যান্সার উড বি ফ্রাস্ট্রেশন। সিম্পল, রাইট? আমাদের এখানে রিডিং প্যাসেজ 1টা এখানে শেষ হচ্ছে এবং যেমনটা বলেছিলাম প্রত্যেকটা প্যাসেজ শেষ হওয়ার পরে কিন্তু আপনার অ্যান্সার স্ক্রিপ্টে আপনার সেই অ্যান্সারগুলো তুলে নেওয়াটা বেটার। তাই চলুন আমরা একদম 1 থেকে 13 পর্যন্ত প্রত্যেকটা অ্যান্সার একটু আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে তুলে নেই। আমার কাছে এখন IELTS রিডিং টেস্টে আমাদের যদি আপনি পেপার বেসড টেস্টটা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা অ্যান্সার স্ক্রিপ্ট পাবেন। এই অ্যান্সার স্ক্রিপ্টে আপনাকে আপনার নাম, আপনার ক্যান্ডিডেট নাম্বার, সেন্টার নাম্বার, আপনি একাডেমিক IELTS দিচ্ছেন নাকি জেনারেল ট্রেনিংয়ের IELTS দিচ্ছেন,
আপনার টেস্ট ডেট কি, এই সব ধরনের ইনফরমেশন একটু শেয়ার করতে হবে। আমি এখানে ফিল আপ করে নিচ্ছি। আমি ধরেন এখানে যদি ফিল আপ করি, যেমন আমি এখানে আমার নাম বসাচ্ছি, একটা র্যান্ডম ক্যান্ডিডেট নাম্বার আমি বসিয়ে দিচ্ছি, আর আমার সেন্টার নাম্বার ধরেন যদি হয় OD231। আপনাকে এখানে বিভিন্ন সেন্টার নাম্বার বা ডিফারেন্ট একটা সেন্টার নাম্বার দিবে, অবশ্যই আমি এখানে র্যান্ডম একটা দিয়েছি। আপনাদেরকে বলে দেওয়া হবে যে সেন্টার নাম্বারে কি ফিল আপ করতে হবে, এবং ক্যান্ডিডেট নাম্বারটা আপনাদেরকে যে একটা ছোট্ট পেপার দেওয়া হবে সেই পেপারেই দেওয়া থাকবে। ওইখান থেকে খুবই কেয়ারফুলি ক্যান্ডিডেট নাম্বারটা তুলে নেবেন। টেস্ট মডিউল আপনি কোনটা দিচ্ছেন? আমি এখানে একাডেমিক IELTS সলভ করছি, তাই আমি একাডেমিক রিডিং টেস্টের জন্য একাডেমিক বক্সটা চেক করলাম। আমি এখানে ডেট বসাবো, আপনার যে ডেট বসাতে চাচ্ছেন সেই ডেট বসাবো। আমি এখানে ধরেন ডিসেম্বরের 1 তারিখ দিয়ে দিচ্ছি। সে ফর ইনস্টেন্স আমি এই দিন পরীক্ষা দিচ্ছি। সো এখানে অবশ্যই আমি র্যান্ডম ইনফরমেশন দিয়েছি আপনাকে কিভাবে এটা ফিল আপ করতে হবে সেটা দেখানোর জন্য, কিন্তু যেমনটা আপনি জানেন এখানে কিন্তু খুবই অ্যাকিউরেট ইনফরমেশন দিতে হবে, স্পেশালি আপনার নামের স্পেলিং, আপনার ক্যান্ডিডেট নাম্বার, আপনার সেন্টার নাম্বার, আপনি কোন ধরনের IELTS এক্সাম দিচ্ছেন এবং আজকের ডেট। এখন চলুন আমরা যেহেতু 1 থেকে 13 পর্যন্ত আমরা পেয়েছি প্যাসেজ 1-এ, আমরা একটু অ্যান্সারগুলো তুলে নিই। ট্রু ফলস তোলার ক্ষেত্রে আমরা ফলসকে F হিসাবেও লিখতে পারি, FALC ফলসও লিখতে পারি, সেটা আপার কেসেও হতে পারে, লোয়ার কেসেও হতে পারে। জাস্ট টু বি অন দ্য সেফ সাইড আমি সবসময় আপার কেসে লেখাটাই প্রেফার করি, তাই আমি এখানে আমার অ্যান্সারগুলো এভাবে লিখে নিচ্ছি। আমার 1-এর অ্যান্সার ফলস। খুবই কেয়ারফুলি এই পার্টটা একটু সময় নিয়ে ফিল আপ করবে যাতে এখানে কোনো ধরনের ভুল না হয়ে যায়। নট গিভেন নাম্বার 4 হচ্ছে ট্রু, 5ও ট্রু, 6 ফলস, 7 ট্রু, 8 violent, 9 tool, 10 meat, 11 photographer, 12 হচ্ছে গেম, এবং 13 হচ্ছে ফ্রাস্ট্রেশন। অবশ্যই স্পেলিংয়ের দিকে খুব বেশি খেয়াল রাখবেন যাতে আপনার স্পেলিং মিস্টেক ভুলেও না হয়ে যায়। এবারে আমরা রিডিং প্যাসেজ 2টা সলভ করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে রিডিং প্যাসেজের লিস্ট অফ হেডিংস নামে একটা পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ দেওয়া হয়েছে। লিস্ট অফ হেডিংস কিন্তু খুবই স্ট্র্যাটেজিক্যালি সলভ করার একটা কোয়েশ্চেন টাইপ, এবং এটা খুব কম সময়ে সলভ করা হয়ে যায় যদি আপনি কিছু ট্যাকটিক্স ফলো করেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি কয়টার মতন হেডিং দেওয়া আছে, 9টা হেডিং দেওয়া আছে, এবং আমাদেরকে 14 থেকে 20 পর্যন্ত কয়েকটা প্যারাগ্রাফ দেওয়া আছে। এখন এখানে যে প্যারাগ্রাফ ABCD এগুলো আমরা আমাদের এই প্যারাগ্রাফটাতে পেয়ে যাব, যেটা আমাদের রিডিং প্যাসেজ হিসেবেই কাজ করছে। তাহলে চলুন আমরা একে একে সলভ করে ফেলি। তবে তার আগে প্যারাগ্রাফ হেডিংস অথবা লিস্ট অফ হেডিংসতে কিছু জিনিস যেগুলো আপনাদের জানা দরকার। আমাদেরকে সাধারণত বলা হয় লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রে আমরা আগে হেডিংগুলো পড়ে নিব। আমরা যেটা করি, আমরা সবগুলো হেডিং একবার করে পড়ে যাই, কিন্তু একবার পড়লে কি আমাদের 9টা হেডিংয়ের 9টাই মনে থাকবে? নট রিয়েলি। আমরা যেটা করবো, টু স্ট্র্যাটেজিক্যালি সলভ দিস ইন অ্যাজ লেস টাইম অ্যাজ পসিবল, আমরা এখান থেকে কিছু শব্দ কালেক্ট করব। কীরকম? দ্য এরিয়াজ অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। আগেন এখানে টাইটেলটা কি? দ্য স্টেপ পিরামিড অফ শোজিয়ার। সো আমি এখানে পিরামিড যেটা আছে, পিরামিড ওয়ার্ডটাকে আমি কিওয়ার্ড হিসাবে একদমই ধরবো না। সো পিরামিড ওয়ার্ডটাকে আমি স্কিপ করে বাকিগুলোকে কিওয়ার্ড ধরার জন্য আমি একটু পড়া শুরু করব। দ্য এরিয়াজ অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। সো আমার এখানে কিওয়ার্ড হবে এরিয়াজ অ্যান্ড আর্টিফ্যাক্টস। নাম্বার 2তে কি হচ্ছে? আ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড। ডিফিকাল্ট টাস্ক এখানে আমাদের একটা ইউনিক টার্ম হতে পারে। 3 নম্বরে কি বলা হচ্ছে? কিং হু সেভড হিজ পিপল। আ কিং হু সেভড হিজ পিপল, এখানে সেভড হিজ পিপল হতে পারে, কিং হতে পারে। নাম্বার 4-এ আমাদের কিওয়ার্ড কি? আ সিঙ্গল সার্টেনটি। সিঙ্গল সার্টেনটি among other less definite facts. Other less definite facts. নাম্বার 5-এ কি বলা হয়েছে? an overview of the external buildings. 6-এ বলা হয়েছে a pyramid design that others copied.
আমরা এখানে পিরামিড ধরবো না, আর ডিজাইন দ্যাট আদার্স কপিড ধরবো। তারপরে কি আসছে, an idea for changing the design of burial structures. Number 8, an incredible experience despite the few remains. অর্থাৎ অনেক কিছু বাদ থাকার পরেও যাই আছে তা নিয়ে জিনিসটা খুবই বা এক্সপিরিয়েন্সটা খুবই ইনক্রেডিবল বা প্রেজেন্ট ছিল। Number 9, the answers to some unexpected questions. কিছু অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত প্রশ্নের উত্তর। ঠিক আছে, চলুন আমরা এখন প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে আমরা এখন আমাদের হেডিংগুলো ম্যাচ করব। তাহলে আমাদের এখানে কিভাবে অ্যান্সারগুলো আসবে, প্যারাগ্রাফ এর জন্য বেসিক্যালি আমার কোন হেডিংগুলো লাগবে বা কোন হেডিংটা অ্যাপ্রোপ্রিয়েট, চলুন আমরা একটু পড়ে নিই। মনে রাখবেন, লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রে আমরা খুবই শর্টে পুরোটা জিনিস শেষ করব। লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রে আমরা ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়বো, এবং সাধারণত ফার্স্ট এবং লাস্ট লাইনে আপনার উত্তরটা দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকবে শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি পুরোটা প্যারাগ্রাফ পড়বেন, আদারওয়াইজ পুরো প্যারাগ্রাফ পড়ার কোনো দরকার নেই। চলুন আমরা ফার্স্ট লাইনটা পড়ি। দ্য পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস অফ দি এনশিয়েন্ট and still hold enormous interest for people in the present day. আমি এখানে অ্যান্সার কিচ্ছু পাচ্ছি না, চলুন লাস্ট লাইনটা পড়ি। লাস্ট লাইনে কি বলছে, however there is no question that as far as Egypt is concerned, it began with one monument to one king designed by one brilliant architect, the step pyramid of Hoshiyar at Saqqara. এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু there is no question that বলা হচ্ছে, এটা a single certainty among other less definite facts এর সাথে বেশি রিলেভেন্ট না, একটা নিশ্চয়তা, মানে একটা জিনিস যেটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, একটা জিনিস যেটা নিশ্চিত, তাই না? ওই নিশ্চয়তার দিক থেকে আমার প্যারাগ্রাফ এর উত্তর হবে 4। নাম্বার 15-এ আমরা একটু দেখে নিই প্যারাগ্রাফ বি কি বলা হয়েছে। আবার ফার্স্ট এবং লাস্ট লাইন পড়ার চেষ্টা করব। ফার্স্ট লাইনে কি বলা হয়েছে, হোশিয়ার was the first king of the 3rd dynasty of Egypt and the first to build in stone. কিছু আছে, থাকতেও পারে, পাচ্ছি না। লাস্ট লাইনটা পড়ি। হোশিয়ার is thought to have reigned for 19 years, but some historians and scholars attributed a much longer time for his rule owing to the number and size of the monuments he built. এখানে এই দুইটা ফার্স্ট এবং লাস্ট লাইনে যা দেখছি, আমি এখানে কোনো লিস্ট অফ হেডিংয়ের সাথে কিন্তু রেলিভেন্টলি এটা ম্যাচ করতে পারছি না। যখন আমি রেলিভেন্টলি ম্যাচ করতে পারবো না, আমি তখন হয়তো পুরোটা প্যারাগ্রাফ একটু পড়ার চেষ্টা করবো। তো চলুন একটু পুরোটা প্যারাগ্রাফ পড়ার চেষ্টা করি। Prior to his reign, tombs were rectangular monuments made of dried clay brick which covered underground passages where the deceased person was buried. For reasons which remain unclear, Hoshiyar's main official, whose name was Imhotep, conceived of building a taller, more impressive tomb for his king by stacking some stone slabs on top of one another, progressively making them smaller, to form the shape now known as the step pyramid. Conceived of building a taller idea. আমরা ইউজুয়ালি বলি না কনসিভড অ্যান আইডিয়া, কেম আপন অ্যান আইডিয়া। কনসিভড অফ বিল্ডিং মানে হচ্ছে আইডিয়েট করেছে। এখন যে মাত্র আমি আইডিয়েট বা আইডিয়া শব্দটা আমি চিন্তা করে ফেলি, আমি কিন্তু এখানে আইডিয়া নিয়ে একটা পার্টিকুলার লিস্ট অফ হেডিংস মার্ক করেছি। কি আসছে, অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ দ্য বেরিয়াল স্ট্রাকচার্স। চলুন এখন আমরা একটু ক্রস চেক করি। আগে কি হতো, রেক্ট্যাঙ্গুলার মনুমেন্টস থাকতো এবং ড্রাইড ক্লে ব্রিক নিয়ে কাজ করা হতো, কিন্তু ইমহোটেপ নামক যে মেন অফিসিয়াল ছিলেন উনি একটা লম্বা ধরনের টুম বানানোর চেষ্টা করলেন, যেখানে উনি একের উপর এক স্টোন স্ল্যাবস রেখে রেখে উনি একটা ডিফারেন্ট স্ট্রাকচার রেডি করেছেন। তার মানে কি, অ্যান আইডিয়া অফ চেঞ্জিং দ্য ডিজাইন অফ দ্য বেরিয়াল স্ট্রাকচার্স। সো আমি ধরে নিতে পারি যে বি এর অ্যান্সার হবে নাম্বার 7। ওকে, চলুন আমরা নাম্বার 16-এ চলে যাই। নাম্বার 16-এ কি বলা হয়েছে, First line, the step pyramid has been thoroughly examined and investigated over the last century, and it is known that the building process went through many different stages. এবার আসি last line. The weight of the enormous mass was a challenge for the builders. Challenge, এই শব্দটা কিসের সাথে আমরা সিনোনিমাইজ করতে পারি? Difficult, tough. আমরা কি ডিফিকাল্ট নামের শব্দটাতে হেডিংয়ে পেয়েছি না? কি বলা হয়েছে, আ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড। তার মানে আপনার সি এর অ্যান্সার হবে নাম্বার 2। এবার আসি প্যারাগ্রাফ ডি অর্থাৎ নাম্বার 17-এ। ফার্স্ট এবং লাস্ট লাইন আবার পড়ব।
When finally completed, the step pyramid rose 62 meters high and was the tallest structure of its time. First line ekhanei shesh. Last line e ki bolche? Chaucer was so proud of his accomplishment that he broke the tradition of having only his name on the monument and had Imhotep's name carved on it as well. Right? আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট অফ হেডিংসে কিন্তু ফার্স্ট এবং লাস্ট লাইনে আমরা যে কনটেক্সটটা নিয়ে একটু দেখলাম ওই কনটেক্সটের কিছুই নেই। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? ঠিক প্যারাগ্রাফ বি এর মতো আমাদের প্যারাগ্রাফ ডিটাও পুরোপুরি পড়তে হবে। The complex in which it was built was the size of a city in ancient Egypt and included a temple, courtyards, shrines, and living quarters for the priests. It covered a region of 16 hectares and was surrounded by a wall 10.5 meters high. The wall had 13 false doors cut into it, with only one true entrance cut into the southeast corner. The entire wall was ringed by a trench of 750 meters long and 40 meters wide. তার এখানে দেখেন সবগুলো মিলিয়ে কিন্তু একটা ওভারভিউ দিয়ে দেওয়া হয়েছে যে পিরামিডটা স্ট্রাকচার কিভাবে করা হয়েছিল। সো আমি এখানে কি বলতে পারি? আমি এখানে একটা ওভারভিউ পেয়েছি। ওভারভিউ নিয়ে কিন্তু আমাদের একটা হেডিং আছে, কি নাম্বার 5, অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস। তার মানে ডি এর অ্যান্সার হবে 5। চলুন নাম্বার 18 দেখা যাক। 18 কি বলছে? 18 হচ্ছে প্যারাগ্রাফি। ফার্স্ট লাইন পড়বো। The burial chamber of the tomb where the king's body was laid to rest was dug beneath the base of the pyramid, surrounded by a vast maze of long tunnels that had roofs of them to discourage robbers. Second line পড়বো, মানে last লাইনটা পড়বো। There are other historians, however, who claim the vessels were dumped into the shafts as yet another attempt to prevent grave robbers from getting to the king's burial chamber. এবার আসি, আমাদের এখানে ভেসেলের কথা বলা হয়েছে। ভেসেল কি আমরা একটা আর্টিফ্যাক্ট হিসেবে ধরে নিতে পারি না? সো আমি যদি এখানে আর্টিফ্যাক্ট হিসেবে ভেসেলকে ধরে নেই, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার 1 হচ্ছে আমার আইয়ের আনসার। দেখতে পাচ্ছেন ফার্স্ট এবং লাস্ট লাইন পড়ে কি সহজেই আমরা প্যারাগ্রাফ হেডিংগুলো আমরা সলভ করে ফেলতে পারছি। লেটস কন্টিনিউ। নাম্বার 19 কি বলছে? ফার্স্ট লাইন পড়বো। Unfortunately, all of the precautions and intricate design of the underground network did not prevent ancient robbers from finding a way in. Last line পড়বো। There was enough left throughout the pyramid and its complex, however, to astonish and amaze the archaeologists who excavated it. There was enough left. তার মানে রবাররা অনেক কিছু নিয়ে যাওয়ার পরেও এতটাই ছিল যে এখনও এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হয়। Astonish and amaze the archaeologists who excavated it. So, an incredible experience despite the few remains. তার মানে আমার এটার অ্যান্সার কি হবে? নাম্বার 8, জি, অর্থাৎ লাস্ট প্যারাগ্রাফ। কি বলছে? ফার্স্ট লাইন পড়বো। Egyptologist Miroslav Werner writes, few monuments hold a place in human history as significant as that of the step pyramid in Saqqara. First line এখানেই শেষ। লাস্ট লাইন কি বলছে? The step pyramid was a revolutionary advance in architecture and became the archetype which all the other great pyramid builders of Egypt would follow. এটা এমন একটা রেভলিউশনারি স্ট্রাকচার হয়ে গেছিল যেটা সামনের দিনে যারা গ্রেট পিরামিড বিল্ডার্স ছিল ইজিপ্টে তারাও ফলো করেছে। ফলো অর্থাৎ পোলাইট ভাষায় আপনার এখানে কপি করা বোঝাচ্ছে। সো আমি যদি কপি করাটাকে এখানে ফলোটাকে যদি আমি কপির সাথে সিনোনিমাইজ করি, সেক্ষেত্রে নাম্বার 6 হবে আমার জি এর অ্যান্সার। এবার চলুন আমরা এই প্যাসেজেরই সেকেন্ড পার্ট অর্থাৎ 21 থেকে 24 সলভ করে ফেলি। 21 থেকে 24-এ কি বলা হয়েছে? এখানে আপনাকে একটা নোট দেওয়া হয়েছে এবং নোটটা আপনাকে সলভ করতে বলা হয়েছে। আবার আমরা পুরোটা প্যারাগ্রাফে আমাদের প্রথম থেকে দেখতে হবে। প্রথম থেকে যখন আমরা প্যারাগ্রাফটা দেখব আমাদের হয়তো এখানে একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হতে পারে, বিকজ নোটসে সবসময় যে সিকোয়েন্সিয়ালি আসবে নট দ্যাট, সাধারণত এসে থাকে আবার নাও আসতে পারে। তাই চলুন আমরা একটু দেখে নিই যে স্টেপ পিরামিড অফ হোজিয়ার নিয়ে আমাদের যে নোট কমপ্লিশন টাস্কটা দেওয়া আছে এটা কিভাবে সলভ করা যায়। The complex that includes the step pyramid and its surroundings is considered to be as big as an Egyptian dash of the past. ওকে, মানে এখানে স্টেপ পিরামিড এবং এর আশেপাশে যে এরিয়াগুলো আছে কতটাই বড় আছে সেটা নিয়ে কথা বলা হয়েছে। চলুন আমরা দেখে নেই একটু চোখ বুলিয়ে যে এখানে আমরা কোথাও এটা স্ট্রাকচার নিয়ে কোনো কথা শুনতে পাচ্ছি কিনা। আমরা যদি একটু মনে করে দেখি আমরা কিন্তু প্যারাগ্রাফ ডিতে কয়েকটা ফিগার্স পেয়েছিলাম। When finally completed, the step pyramid rose 62 meters high and was the tallest structure of its time. The complex in which it was built was the size of a city
in ancient Egypt and included temples, courtyards, shrines and living quarters for the priests. এখানে তাহলে as big as the size of a city হবে। 21 এর আনসার হচ্ছে সিটি। পরেরটাতে যাই। The area outside the pyramid included accommodation that was occupied by dash along with many other buildings and features. আমরা এই লাইনটা পড়ার সময় কিন্তু পেয়ে গেছি যেখানে কারা থাকতো, প্রিস্টসরা থাকতো। সো এখানে আমাদের প্রিস্টস বসবে। Number 23. A wall ran around the outside of the complex. A number of false entrances were built into this. False doors, আমরা কিন্তু এটা প্যারাগ্রাফ ডিতে পেয়েছি। 13 false doors, 13টা false door ছিল এবং একটা মাত্র ট্রু ডোর ছিল বা ট্রু ওপেনিং ছিল। তো এখানে কি বলা হয়েছে? A number of false entrances were built into this. In addition, a long dash encircled the wall. এখানে encircled is a very important keyword. চলুন আমরা দেখি encircled নিয়ে আমরা কোনো কিছু পাই কিনা, তাহলে ব্ল্যাঙ্কে কি বসবে সেটা আমরা বুঝে যাব। The wall had 13 false doors cut into it with only one true entrance cut into the southeast corner. The entire wall was then ringed, encircled, ringed. এখানে আমি ringed কে কি করছি? encircled দ্বারা আমি আমার কোয়েশ্চেনে সিনোনিমাইজ করছি। তাহলে আমার এখানে কি হচ্ছে? বলেছে কি was ringed by a trench, তার মানে a long trench encircled the wall. এখানে উত্তর হবে trench. Lastly, number 24 কি বলছে? As a result, any visitors who had not been invited were cleverly prevented from entering the pyramid grounds unless they knew the dash of the real entrance. If someone wished to enter, he or she would have needed to know in advance how to find the location of the true opening in the wall. খুবই সিম্পল, আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। এখানে হবে লোকেশন। এইবার আসি আমাদের 25 to 26 আরেকটা প্রশ্ন সলভ করতে হবে যেখানে আমাদেরকে একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া আছে। একটা প্রশ্নে দুইটা উত্তর থাকবে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন প্রশ্নটাতে কি বলা হয়েছে? Which two of the following points does the writer make about King Hoisir? এখানে আপনাকে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোন দুইটা সবচেয়ে বেশি এই রাজার রাজ্যের সাথে বা এই রাজার রাজের সাথে যায়, আমরা সেটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করবো যে রাইটার এই রাজার ব্যাপারে কি কি কথা বলেছে। চলুন আমরা একে একে প্রত্যেকটা অপশন পড়ি। ইনিশিয়ালি হি হ্যাড টু বি পারসুয়েডেড টু বিল্ট ইন স্টোন রাদার দেন ক্লে। নট রিয়েলি। ইমোটিভ বলেছিল যে, বা ইমোটিভ একটা আইডিয়া নিয়ে এসেছিল যেখানে সে সবগুলো স্টোন স্ল্যাব একের উপর এক স্ল্যাব করে একটা নতুন স্ট্রাকচার ফর্ম করেছে। এখানে কিন্তু রাজাকে পারসুয়েড করার কোনো ব্যাপার ছিল না। সো আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি এটা। বি, there is disagreement concerning the length of his reign. এটা কিন্তু ঠিক। কেন বলছি? আমরা যদি একটু এই জায়গাটাতে আবার যাই তাহলে আমরা দেখব যে Hoisir is thought to have reigned for 19 years but একটা contradictory word. Some historians and scholars attribute a much longer time for his rule. তার মানে বলা হচ্ছে 19 বছর রাজত্ব করেছে, কিন্তু হিস্টোরিয়ানস এবং স্কলার্সরা ওই সময় এর থেকে বেশি সময় আন্দাজ করছে। সো একটা ডিসএগ্রিমেন্ট আছে টেকনিক্যালি বলা যায়। সো আমরা ধরে নিতে পারি বি একটা কারেক্ট অ্যান্সার হতে পারে। আমাদের কিন্তু এখনো আরেকটা কারেক্ট অ্যান্সার বাকি আছে। চলুন পড়ে থাকি। হি ফেইলড টু অ্যাপ্রিশিয়েট ইমফোটেপস পার্ট ইন ডিজাইন অফ দ্য স্টেপ পিরামিড। নো, নট রিয়েলি। কেন বলছি? দেখুন, আমরা যদি প্যারাগ্রাফ ডিতে যাই, Hoisir was so proud of his accomplishment that he broke the tradition. He broke the tradition of having only his own name on the monument and had Imhotep's name carved on it as well. তার মানে কি? সে ইমহোটেপের ডিজাইন পার্টটা, এই যে স্টেপ পিরামিডের যে ডিজাইন পার্টটা আছে, এখানে ইমহোটেপের যে রোলটা আছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছে কিভাবে? রাজার সাথে তার অফিসিয়ালের নামটা রেখে। কি বলেছে? He carved his own name and had Imhotep's name carved on it as well. So এটা হবে না, নাম্বার সিও বাদ। Number D, a few of his possessions were still in his tomb when archaeologists found it. True. Cannot true? There was enough left throughout the pyramid and its complex, however, to astonish and amaze the archaeologists who excavated it. বোঝাই যাচ্ছে D is a possible answer, কিন্তু যদি ইও অ্যান্সার হয় তাই আমরা ইটা আগে একটু ডিটাকে ফিক্স করার আগে আমরা ইটা একটু দেখে নিব। He criticized the design and construction of other pyramids in Egypt. Not really. So এটা বাদ, অ্যান্সার হবে বি এন্ড ডি।
এখন যেহেতু আমাদের পার্ট 2টাও শেষ হয়ে গেছে বা রিডিং প্যাসেজ 2টাও শেষ হয়ে গেছে, এখন আমরা নাম্বার 14 থেকে নাম্বার 26 পর্যন্ত পুরোটা জিনিস আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে একটু তুলে নিব। চলুন আমরা তুলে নেই। নাম্বার 14, IV, VII, 16 হচ্ছে 2, 17 হচ্ছে V, 18 হচ্ছে I, 19 হচ্ছে VIII, 6, 7, 8 খুবই সাবধানে লিখবেন যাতে 6-এর জায়গায় 7 না লিখে ফেলেন, 7-এর জায়গায় 8 না লিখে ফেলেন, আর এরকম করে ভাইস ভার্সা। 20-এর উত্তর হচ্ছে VI। নাম্বার 21, City, 22, Priests, 23, Trench, 24, Location, 25 এবং 26। এখানে আপনি ডিবিও লিখতে পারেন, বিডিও লিখতে পারেন, কোনোটাই ভুল হবে না, কারণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের তো একটা কোয়েশ্চেনেরই অ্যান্সার। আপনার যদি ডি আগে লেখেন, বি পরে লেখেন, বা বি আগে লেখেন, ডি পরে লেখেন, আপনার এখানে অ্যান্সার বা মার্কিংয়ের কোনো প্রবলেম হবে না। আমরা এখানেই আমাদের রিডিং প্যাসেজ 2টা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা দেখব রিডিং প্যাসেজ 3। এখন আমরা রিডিং প্যাসেজ 3তে কীরকম পাচ্ছি আগে বলে নেই। সাধারণত যেটা হয়, আমরা রিডিং প্যাসেজ 1 এবং 2তে এতটা সময় দিয়ে ফেলি, রিডিং প্যাসেজ 3 এর জন্য কিন্তু একদম সময় থাকে না। এই পার্টিকুলার রিডিং প্যাসেজে আপনারা কিন্তু, এখানে আমি একটু বড় করে দিয়েছি, কিন্তু আপনারা এখানে যখন ছোট করে দেখবেন আপনারা প্রায় 12 থেকে 13টার মতন প্যারাগ্রাফ পাবেন। ছোট প্যারাগ্রাফ কিন্তু প্রায় 12 থেকে 13টার মতন প্যারাগ্রাফ পাবেন। প্রত্যেকটাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া থাকে, তাই খুব সাবধানে এখানে টাইমটা ম্যানেজ করে করতে হবে। এই পার্টে আপনার 20 মিনিটের বেশি সময় সাধারণত থাকে না, সাধারণত 15 মিনিটই থাকে। তো আমি এখন কিছু ছোট ছোট ট্রিক্স দেখিয়ে দিব যাতে আপনি এই টাইমটার মধ্যে এটা কভার করে আনতে পারেন। এতক্ষণ কিন্তু আমরা কিওয়ার্ড অ্যানালিসিস নিয়ে পুরোটা আমরা রিডিংটা সলভ করেছি। এখন সেম জিনিসটাই আমরা ফলো করে একটু স্পিড আপ করব পুরোটা প্রসেস। এর আগে আপনাদেরকে সাজেস্ট করব পার্ট 3 এর ক্ষেত্রে শুধুমাত্র একটু আগে প্রশ্নের টাইপগুলো দেখে নেবেন। যেমন 27 থেকে 30 পুরোটাই আমাদের এমসিকিউস, 31 থেকে 34 আমাদেরকে আবার দেওয়া হয়েছে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সামারি কমপ্লিশন, আর লাস্টলি আমাদেরকে এখানে হচ্ছে লিস্ট অফ পিপল ম্যাচ করতে বলা হয়েছে কয়েকটা স্টেটমেন্টের সাথে। তার মানে একটা জিনিস এখানে খেয়াল করে রাখবেন, আমরা যখন প্যারাগ্রাফটা পড়ব উই উইল মেক শিওর যাতে এই 3টা মানুষের নাম আমরা মার্ক করে রাখি যে এই 3টা মানুষ কোথায় কতটুকু পর্যন্ত কথা বলেছে। স্টেলা, হেমিশ, ইওয়ান। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটু পড়া শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্টেলা পাচিডি নামে বা প্যাকিডি নামে হচ্ছে একজন আছেন, এই নাম এই পুরাটা প্যারাগ্রাফের প্রথম পার্টে। তাহলে আমরা একটু পড়ে নিই। প্রথম কোয়েশ্চেনে কি বলছে, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট। তাহলে বলাই হয়ে গেছে যে আমার এখানে উত্তরটা ফার্স্ট প্যারাগ্রাফ থেকে নিতে হবে। এখানে আমাদেরকে এক ধরনের সামারি ড্র করতে বলা হয়েছে। এখানে এটা ড্র করার জন্য উই হ্যাভ টু রিড দি এন্টায়ার প্যারাগ্রাফ। লেটস সি হাউ। According to a leading business consultancy, 3 to 14% of the global workforce will need to switch to a different occupation within the next 10 to 15 years, and all workers will need to adapt as their occupations evolve alongside increasingly capable machines. Automation or embodied artificial intelligence is one of the aspects of disruptive effects of technology on the labor market. Disembodied AI, like the algorithms running in our smartphones, is another. অপশনগুলোতে কি বলা আছে, the kind of jobs that will be affected by the growth of AI, the extent of which AI will alter the nature of work that people do, the proportion of world's labor force who will have jobs in AI in the future, the difference between ways that embodied and disembodied AI will impact on workers. এখন দেখেন আপনাকে এখানে কিছু জায়গায় কনফিউজ করা হবে। যেমন লেবার ফোর্স, যখন আপনি লেবার ওয়ার্ডটা দেখবেন আপনি দেখা যাবে যে এখানে লেবার মার্কেটের সাথে কিছুটা সিনোনিমাইজ করার চেষ্টা করবেন। ডোন্ট ডু ইট, কারণ এখানে এটার সাথে একদমই রেলেভেন্ট না। আবার দেখেন দ্য ডিফারেন্স বিটুইন ওয়েজ এমবডিড অ্যান্ড ডিসএমবডিড এআই উইল ইম্প্যাক্ট অন ওয়ার্কার্স। এখানে ডিসএমবডিড এআইও আছে। এখানে তাহলে দেখতে পাচ্ছি লেবার এবং ডিসএমবডিড এআই এই দুইটা শব্দই কিন্তু আপনি আপনার প্যারাগ্রাফে পাবেন, কিন্তু যেভাবে আপনাকে অপশনে দেওয়া হয়েছে সেটা কি প্যারাগ্রাফের সাথে রেলিভেন্ট? আমরা কিন্তু মাত্রই পড়লাম, রেলিভেন্ট কিন্তু লাগেনি। The extent to which AI will alter the nature of work that people do. This could be an answer. Why?
3 to 14% of the global workforce will need to switch to a different occupation. Nature of work, different occupation. তার মানে বেশি ভাববেন না, উত্তর হচ্ছে B. 28. According to the second paragraph, again, বলে দেওয়া হয়েছে কোথায় পাবো? The what is Stella Pichetty's view of the knowledge economy? Knowledge economy নিয়ে Stella Piketty কি বলেছে? Believes that some of the most fundamental changes are happening as a result of algorithmification of jobs that are dependent on data rather than production. The so-called knowledge economy. Algorithms are capable of learning from data and undertake tasks that previously needed human judgment, such as reading legal contracts, analyzing medical scans, and gathering market intelligence. Okay? চলেন তাহলে এখানে অপশনগুলো পড়ে নেই। It is having an influence on the number of jobs available. Absolutely not. It is changing people's attitude towards occupations. Not really. It is the main reason why production sector is declining. Could be. চলুন একটু আমরা পড়ি। Some of the most fundamental changes are happening as a result of algorithmification of jobs that are dependent on data rather than of production. The so-called knowledge economy. It is the main reason why production sector is declining. দেওয়াই নাই, তার মানে not given. D numberটা দেখি, it is a key factor driving current developments in the workplace. Algorithms are capable of learning from data to undertake tasks that previously needed human judgment. ঠিক আছে? Changes are happening. So development কিসের উপর হচ্ছে? AI এর উপরে। Knowledge economy অর্থাৎ AI এর ব্যবহার, algorithmification of work এর, algorithmification of jobs এর জন্য আপনার বিভিন্ন ফান্ডামেন্টাল চেঞ্জেস আসছে কোথায়? জব মার্কেটে। সো আমরা ধরে নিতে পারি 28 এর অ্যান্সার হবে ডি। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। 29 কি বলছে? হোয়াট ডিড Piketty observe at the telecommunications company? আমাদের এখন টেলিকমিউনিকেশনস কোম্পানিকে একটা কিওয়ার্ড ধরে প্যারাগ্রাফগুলোতে প্যাসেজটাতে খুঁজতে হবে। একটু যদি আমরা দেখি, এখানে আমরা টেলিকমিউনিকেশনস কোম্পানি এই প্যারাগ্রাফটাতে পাচ্ছি। কি বলা হয়েছে? কি অবজার্ভ করেছিল? এখানে কি আমরা অবজার্ভ নামে কোনো বা অবজার্ভ শব্দটা কি আমরা কোথাও পাচ্ছি? এখানে আমরা অবজার্ভ ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে আগে অপশনগুলো পড়ে নিই এবং দেখে আমাদের কি খুঁজতে হবে। Staff disagreeing with the recommendations of AI, staff feeling resentful, staff making sure that AI produces the results that they want, staff allowing AI to carry out tasks. তাহলে আমরা যদি একটু স্কিম থ্রু করি, আমরা এখানে কি কি শব্দ পাচ্ছি জলে দেখে নেই। Become dependent on its instructions. তাহলে humans depend করে AI এর ইনস্ট্রাকশনের উপরে। Are effectively discouraged, even observed people developing strategies to make the algorithm work to their own advantage. এখানে নাম্বার 2-তে কি বলা হয়েছে? Staff feeling resentful about intrusion of AI in their work. এটা তো হচ্ছেই না, এও আমাদের তাহলে বাদ যাচ্ছে। সি বা ডি হতে পারে, কারণ স্টাফ যেহেতু নিজেদের কাজ এআই দিয়ে করাচ্ছে। ডি হতে পারে, আবার সিও হতে পারে যে এআই রেজাল্টস প্রডিউস করছে। তাহলে এখানে আমাদের কি হবে? Piketty and her colleagues even observed people developing strategies to make the algorithm work to their own advantage. We are seeing cases where workers feed the algorithm with false data to reach their targets. তাহলে এখানে সিটা makes more sense, right? The staff making sure that AI produces the results that they want with false data to reach their targets. Data manipulation. So C is the right answer. এবার আমরা নাম্বার 30 একটু দেখি। In his recently published research, Ewan McCaughey challenges the idea that redundancy is a negative thing, shows the profound effect of mass unemployment on society, highlights some differences between past and future job losses, illustrates how changes in the job market can be successfully handled. এখন এই নামের যে ব্যক্তি আছেন, ওনার কথা কোথায় বলা হয়েছে? এখানে বলা হয়েছে। Dr. Ewan McCaughey at Cambridge Center of Business Research at King's College London agrees that, তারপরে একটা স্টেটমেন্ট রয়েছে। তার মানে এই সায়েন্টিস্টের নাম থেকে যা যা হয়েছে এটা আমাদের এর পরের প্যারাগ্রাফগুলোতে আছে। কি বলা হয়েছে? ইন হিজ রিসেন্টলি পাবলিশড রিসার্চ। রিসেন্টলি পাবলিশড রিসার্চের কথা এখানে বলা হয়েছে। His recently published research answers the question of whether automation, AI and robotics will mean a jobless future by looking at the causes of unemployment. History is clear that changes can mean redundancies. এখানে challenges the idea that redundancy is a negative thing কিন্তু ভুল। সো এই কোয়েশ্চেনটার যে এই অপশনটা আছে এটা আমরা বাদ দিয়ে দিব। বাকিটুকুন পড়ি। But social policies can tackle this through retraining and redevelopment. Okay. Shows the profound effect of mass unemployment to society. Doesn't conclude. পরেরটুকুন পড়তে থাকি।
If there is going to be changes to jobs as a result of AI and robotics, then I'd like to see government seizing the opportunity to improve policy to enforce good job security. We can reprogram the law to prepare for a fairer future of work and leisure. Because his findings are a call to arms to leaders of organizations, governments, and banks to preempt the coming changes with bold new policies that guarantee full employment, fair incomes, and a thriving economic democracy. এখন আমাদের কি কি অপশন বাকি? Shows the profound effect of mass unemployment on society. এটা কিন্তু একদমই হচ্ছে না। দুটো হতে পারে। Highlights some differences between past and future job losses, illustrates how changes in the job market can be successfully handled. In my opinion, the answer should be D. Why? কারণ এখানে বলা আছে, I would like to see the government seizing the opportunity to improve policy to enforce good job security. We can reprogram to prepare for a fairer future of work. So, কিভাবে জব মার্কেটটাকে সাকসেসফুলি হ্যান্ডেল করা যায় এটা নিয়ে রিসার্চটা মোস্টলি বেস ছিল। সো দি আনসার ফর নাম্বার 30 শুড বি ডি। এবার চলে আসি আমরা 31 থেকে 34 এর দিকে। 31 এবং 34 এ আপনাকে কিছু লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া আছে যেগুলো আপনারা এখান থেকে পিক করবেন এবং এই শব্দগুলো আপনাদের এই প্যারাগ্রাফ থেকে বসাতে হবে, এই প্যারাগ্রাফে বসাতে হবে এবং কিভাবে রেলিভেন্টলি বসাবেন সেটা আপনার প্যাসেজ থেকে কালেক্ট করে নিতে হবে। এটার জন্য আপনার পুরোটা প্যাসেজ একসাথে আবার দেখতে হবে। তাহলে চলেন আমরা দেখে নিই কি বলা হয়েছে। Sir Pakidi of Cambridge Judge Business School has been focusing on the algorithmication of the jobs which rely on production but not on dash. এদিকে আমরা কিন্তু পেয়েছিলাম যে some of the most fundamental changes are happening as a result of the algorithmication of jobs that are dependent on data rather than production. So the answer would be data. এখন এখানে ডেটা কি দেওয়া আছে? দেয়া কিন্তু নেই। তাহলে আমার ডেটার সাথে যে ক্লোজেস্ট ওয়ার্ডটা আছে সেটা আমার বসাতে হবে। কি হবে এখানে? ইনফরমেশন। সো দি আনসার ইজ জি। 32. While monitoring a telecommunications company, এখানে টেলিকমিউনিকেশনস কোম্পানি কখন বলা হয়েছিল? পার্টিকুলারলি এই প্যারাগ্রাফটাতে। While monitoring a telecommunications company, Pakidi observed growing dash on recommendations made by AI as workers begin to learn through the algorithm's eyes. Algorithm's eyes আমরা এখানে এই পার্টিকুলার টার্মটা পেয়েছি, যেখানে কি বলা হয়েছে? Pakidi believes a short-sighted view begins to creep into working practices whereby workers learn through the algorithm's eyes and become dependent on its instructions. Dependent, এই যে শব্দটা আছে, ডিপেন্ডেন্ট মানে কি? এক ধরনের রিলায়েবিলিটি, তাই না? সো রিলায়েবিলিটি থেকে এখানে কি আসতে পারে? রিলায়েন্স। সো দি আনসার উড বি ই। 33. Meanwhile, staff are deterred from experimenting using their own dash and are prevented from achieving innovation. Same sentence যদি আমরা এর পরেই পড়ি, alternative explorations where experimentations and human instinct lead to progress and new ideas are effectively discouraged, অর্থাৎ prevented from achieving innovation. তাহলে এখানে হিউম্যান ইনস্টিংক্ট, এই যে ইনস্টিংক্ট ওয়ার্ডটা আছে এটার সাথে ক্লোজেস্ট কোন ওয়ার্ডটা আমরা পাচ্ছি? ইনটুইশন। সো দি আনসার ইজ ইনটুইশন। ঠিক আছে, লাস্ট নাম্বার 34 কি বলা হচ্ছে? To avoid the kind of situations which Pakidi observed, researchers are trying to make AI's decision-making process easier to comprehend and to increase users' blank with regard to the technology. এখন কোন ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করতে বলা হয়েছে? এটা কিন্তু আমাদেরকে এই প্যারাগ্রাফেই বলা হয়েছে। It's scenarios like this that many researchers are working to avoid. Their objective is to make AI technologies more trustworthy and transparent. এখানে একটু খেয়াল করে দেখেন, ট্রাস্টওয়ার্দি এবং ট্রান্সপারেন্ট। একটা ইউজার কখন একটা পার্টিকুলার সফটওয়্যার বলেন বা যে কোনো একটা সার্ভিস যে ইউজ করছে ওইটা কখন বিশ্বাস করবে? যখন ওই সার্ভিসটার উপরে কনফিডেন্স থাকবে। সো অবজেক্টিভ হচ্ছে এআই টেকনোলজিগুলোকে এত ট্রাস্টওয়ার্দি আর ট্রান্সপারেন্ট বানানো যাতে ইউজারদের কনফিডেন্স চলে আসে ওইটা ব্যবহার করতে। সো 34 এর অ্যান্সার হবে এফ, কনফিডেন্স। Trying to make AI's decision-making process easier to comprehend and to increase users' confidence with regard to the technology. এই গেল 31 থেকে 34। এবার চলে আসি লাস্ট 35 থেকে 40। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? 3 জন মানুষের নাম দেওয়া হয়েছে এবং আপনাকে প্রত্যেকটা 35 থেকে 40 পর্যন্ত যতগুলো স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টগুলোর সাথে কে কোনটা বলেছে ম্যাচ করতে হবে। প্রথমেই চলুন দেখে নিই আমরা এখানে কিছু কিওয়ার্ডস আমরা যাচাই করে নিই।
greater levels of automation will not result in lower employment. এখন employment বেশি বা কম এটা নিয়ে কে কথা বলেছেন? এটা নিয়ে কিন্তু কথা বলেছেন এখানে economist professor Hamish Lowe believes that the future of work will involve major transitions across the whole life course for everyone. এখান থেকে অর্থাৎ এতটুকুন পর্যন্ত ইকোনমিক্স প্রফেসর হেমিশ লোয়ের সব স্টেটমেন্টস আছে। এখানে একটু খেয়াল করবেন এই পার্টটুকুন on the subject of job losses. Lowe believes the predictions are founded on a fallacy. It assumes that the number of jobs is fixed. If in 30 years half of 100 jobs are being carried out by robots, that doesn't mean we are left with just 50 jobs for humans. The number of jobs will increase. We would expect there to be 150 jobs. তার মানে greater levels of automation will definitely not result in lower employment. কি বলছে 30 বছরে যদি 100টা জবের মধ্যে 50টা জবে রোবটসরা করে এর মানে কিন্তু এই না যে আমাদের যে হিউম্যানস আছে আমরা যারা যারা হিউম্যানস আছি আমরা মাত্র 50টা কাজ করব তা ঠিক না আমরা 100টা কাজ করব হয়তো ভিন্ন করব কিন্তু সেই ক্ষেত্রে আমাদের 100টা কাজ থাকবে না 150টা কাজ থাকবে যার মধ্যে 100টা ভিন্ন রকম কাজ থাকবে এবং 50টা কাজ যেটা আমরা সাধারণত করতাম ওটা রোবটসরা ক্যারি আউট করবে এখানে সেটাই বলা হয়েছে সো আমরা 35 বলে নিতে পারি যে ইকোনমিক্স প্রফেসর হেমিশ লো বলেছেন 36 There are several reasons why AI is appealing to businesses. এটা খুবই সহজ এটা আমরা প্রথম দিকে দেখেছি যে ডক্টর সেলা পেকেডি বলেছেন organizations are attracted to using algorithms because they want to make choices based on what they consider is perfect. So এখানে এটা হবে A. Number 37 AI's potential to transform people's lives has parallels with major cultural shifts which occurred in previous years. এখন যদি কালচারাল কথা আপনার মনে থেকে থাকে হিস্ট্রি নিয়ে আমরা পড়েছিলাম কেউ একজন হিস্ট্রি নিয়ে কিছু একটা বলেছিল চলুন তো দেখি আমরা হিস্ট্রি ওয়ার্ডটা কোথায় আবার খুঁজে পাই History is clear that the change can be in redundancies but social policies can tackle through retraining and redeployment. AI's potential to transform people's life has parallels with major cultural shifts which occurs in the previous eras. ঠিক আছে না সো এখানে কিন্তু এই যে ব্যাপারটা বলা হয়েছে এটা কিন্তু মোটামুটি মোর অর লেস আমাদের ইওয়ান বেকগির যে কথাগুলো আছে এগুলোর সাথে কিছুটা ম্যাচ করে যাচ্ছে সো আমরা ধরে নিতে পারি দ্য বেস্ট কেস উড বি সি ইওয়ান বেকগি 38 is important to be aware of the range of problems that AI causes. এটা কিন্তু একটু ট্রিকি হলেও মনে রাখবেন যে এআই এর যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো নিয়ে কে কথা বলেছে প্রশ্নটা আবার একটু মনোযোগ দিয়ে পড়ে ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়্যার অফ দ্য রেঞ্জ অফ প্রবলেমস দ্যাট এআই কজেস তাহলে এখানে দেখি প্রথম দিকেই অ্যান্সারটা আমাদের থাকার কথা ইন সিনারিওস লাইক দিস মেনি রিসার্চার্স আর ওয়ার্কিং টু অ্যাভয়েড সাচ সিনারিওস এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু যদি খেয়াল করে দেখেন দ্য ওয়ে টেলিকম সেলস পিপল ওয়ার্ক ইজ থ্রু পার্সোনাল অ্যান্ড ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্টস সো এতটুকুন পর্যন্ত ক্লায়েন্টেল নিয়ে কথা হয়েছে তারপরে কি হয়েছে দি অ্যালগরিদম built by external designers often becomes the keeper of knowledge she explains এখানে হচ্ছে নলেজ নিয়ে কথা বলা হয়েছে এমন কিভাবে অ্যালগরিদম আইজ নিয়ে এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমরা যে অ্যালগরিদমের উপরে সব কাজ করব সো ওই জিনিসটা বলা আছে লাস্টলি এখানে দেখার কি বলা আছে Paketi and colleagues even observed people developing strategies to make the algorithm work to their own advantage. We are seeing cases where workers feed algorithm with false data to reach their target, she reports. It is important to be aware of the range of problems that AI causes. So এখন যেহেতু আমরা এখানে পার্টিকুলারলি অ্যান্সারটা পাচ্ছি না চলেন এটা একটু এই মুহূর্তে স্কিপ করি নাম্বার 39 এ চলে যাই People are going to follow a less conventional career path than in the past. এখন লেস কনভেনশনাল যখন আমার ক্যারিয়ার পাথের কথা আসছে তখন আমি দেখব এই যে দ্য ট্রেডিশনাল ট্রাজেক্টরি অফ ফুল টাইম এডুকেশন ফলোড বাই আ ফুল টাইম ওয়ার্ক ফলোড বাই আ পেনশন রিটায়ারমেন্ট ইজ আ থিং অফ দ্য পাস্ট সেজ লো তার মানে 39 এর উত্তর হবে বি 40 এর উত্তর কি হবে চলুন একটু দেখে নিই 40 এর উত্তর কি বলা হয়েছে অথরিটিজ শুড টেক মেজার্স টু এনশিওর দ্যাট দেয়ার উইল বি অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক ফর everyone. Okay, authorities should take measures to ensure that there will be adequately paid work for everyone. এই যে এখানে যখন আমরা I would like to see government seizing the opportunity, improve policy to enforce good job security. McGoggy's final callings are to arms to leaders of organizations
governments and banks to preempt the coming changes with bold new policies that guarantee full employment, fair incomes and a thriving economic democracy. So quite easily আমরা বুঝতে পারছি যে এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সারটা হবে সি। ওকে, এখন 38 আমার ডিরেক্টলি হেমিশ লো যে কথাগুলো বলছে ওগুলোর সাথে কিন্তু হেমিশ লোর কথার মিল নেই। যেমন হেমিশ লো কী নিয়ে কথা বলেছেন, হেমিশ লো বলেছে যে এখন যে অবস্থা আমাদের যে জব মার্কেটটা আছে, এমন না যে হিউম্যানসরা যেই কাজগুলো না করে রোবটসরা করছে, তার মানে না যে হিউম্যানসরা আর কোনো কাজ করতে পারবে না। হেমিশ লোয়ের যে কথাগুলো আছে এগুলো হচ্ছে ওই অ্যাঙ্গেলে বলা। ইভেন মেগাগির কথা হচ্ছে যে আমরা কীভাবে এই অপরচুনিটি, যে এআই অটোমেশনটা খুব পপুলার হয়ে যাচ্ছে, আমরা কিভাবে এই অপরচুনিটিটাকে নিয়ে আমাদের লাইফস বেটার করতে পারি, জব অপরচুনিটিস বেটার করতে পারি এবং গভর্নমেন্ট কীভাবে আমাদেরকে এটা দিয়ে সাপোর্ট করতে পারে। এখানে কিন্তু ইওয়ানের কথাগুলোতে সেটাই বোঝানো হয়েছে। Lastly, the only person who has spoken about the problems that arise from the use of artificial intelligence is Stella Pakiti. তো আমরা বলতে পারি যে 38-এর অ্যান্সার হবে এ, স্টেলা পাকিটি। এই নিয়ে আমাদের কেমব্রিজ IELTS 16-এর ফার্স্ট রিডিং টেস্টের 40টা প্রশ্ন শেষ হয়ে গেছে। এখন আমরা 27 থেকে 40 যে অ্যান্সারগুলো আমাদের ট্রান্সফার করা বাকি ছিল সেগুলো আমরা একটু ট্রান্সফার করে নিব। 27-এর অ্যান্সার ছিল বি, 28-এর অ্যান্সার ছিল ডি, 29-এর অ্যান্সার হবে সি, 30-এর অ্যান্সার হবে ডি, 31 জি, 32 ই, 33 সি, 34 এফ, 35 বি, 36 এ, 37 সি, 38 এ, 39 বি, 40 সি। এই ছিল আমাদের অ্যান্সার। আমরা কেমব্রিজ IELTS 16 বুকের ফার্স্ট রিডিং টেস্টটা সলভ করে ফেলেছি। আপনার যদি এই মক টেস্ট সলিউশন ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আরো অ্যাডভান্স টিপস এন্ড টেকনিক্স শিখে IELTS এ আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে ভর্তি হয়ে যান আমার পূর্ণাঙ্গ IELTS কোর্সে। কোর্সটি পেতে ভিজিট করুন 10minuteschool.com অথবা যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 নম্বরে।